কম্পিউটার। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, প্রথমে আপনাদের কোর্স আউটলাইনে আমার যতদূর মনে পড়ে বলেছিলাম ফর্ম দেখাবো, আজকে এস্টিমেল ফর্ম দেখাবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক ক্লাসের বাইরে রেখে রাখবো না, ক্লাসের টাইমে হোমওয়ার্ক দিয়ে হোমওয়ার্ক সময় নষ্ট করা যাবে না। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। অ্যাসাইনমেন্ট আগে দেখি কয়জন সাবমিট করেছে। এই ব্যাচে 12 জনের মধ্যে 5 জন। ও আচ্ছা, 7 জন। হ্যাঁ, 12 জনের মধ্যে 5 জন অ্যাসাইন করছে, 7 জন করে নাই ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে। আর ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে দেখি কে কে করেছে। অ্যাসাইনমেন্ট দিয়েছি এই ব্যাচে 16 জন টার্নিং করেছে, বা 12 জন করে নাই। যারা করেন নাই, লেট লেখা উঠবে, তারপরে টার্নিং করে দিন, ঠিক আছে? তো যারা করেননি অবশ্যই করে দিন, কারণ এই অ্যাসাইনমেন্ট গুলার উপর মার্ক আছে, এবং আপনারা যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন, আপনাদের জন্য যে কোর্সের মধ্যে যে ফাইবার ক্র্যাশ কোর্স আছে ফ্রিল্যান্সিং এর, সেগুলো আপনি পাবেন না। হ্যাঁ? তো অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করে রাখবেন। আচ্ছা। তো অ্যাসাইনমেন্ট টাইম তো 7 দিন, 7 দিন না আহ, এক অ্যাসাইনমেন্ট গুলো মাসের দেখা টাইম। হয় কখন? দেখবো দিনের বেলা দেখে রাখবো, ক্লাসের মধ্যে দেখবো না, থাক, দিনের বেলা দেখে রাখবো। এমনি ডেট, ডিউ ডেট মনে হয় পার হয়ে গেছে, তাই না? 10টা 30 পার হয়ে গেছে, কিন্তু এটা এখন সাবমিট করতে পারবেন। আমার এখানে ডান লেট লেখা আসবে, হ্যাঁ, মানে লেটে সাবমিট করছেন এটা লেখা আসবে। তো আমিও সেই অনুযায়ী মার্ক দিব আপনাদের। অ্যাসাইনমেন্ট টাইম তো 7 দিন। হ্যাঁ, 10:30টায় শেষ হয়ে গেছে টাইম আজকে। না না, টাইম 10:30 না তো, মানে এমনিতে 7 দিন টাইম। জি, বুঝিনি। যেদিন ক্লাস নিবে অ্যাসাইনমেন্টের টাইম হ্যাঁ, আছে না 7 দিন। ও 7 দিন, এটা তো আমি লিমিট করে দিচ্ছি, আজকে পর্যন্ত মনে হয় দিয়ে দিছিলাম। ওটা ডিউ ডেট এই যে 10টা 30 দিয়ে দিছিলাম। মানে কোডবান বিডির যত ক্লাস আছে না, এবার অ্যাসাইনমেন্ট টাইম 7 দিন। ও এই কারণে আমি প্রোগ্রামিং। এখনো কাজই করি নাই। ও হো, মানে সব আচ্ছা। সব প্র্যাকটিস। কোডম্যান বিডি। জি। দিয়েছিলাম কবে? 10 তারিখ দিয়েছি। আচ্ছা, কত তারিখ? 13 তারিখ। আচ্ছা, দেখি যে তাই আমি দিনে। অফিসে বলে টাইম চেঞ্জ করে দেবো না যদি দরকার হয়। আচ্ছা। স্যার, প্রত্যেক ক্লাস শেষে যদি আপনি ওই যে কোড গুলো আমাদের গ্রুপে শেয়ার করে দিতেন, তাইলে রিভিশনের ক্ষেত্রে মানে কম সময়ে কভার করতে পারি, হুম, টাইম দিয়ে বুঝতে কভার পেরেছি। করতে পারি। আচ্ছা, ঠিক আছে। যেমন লাগবে তবে কোডম্যান বেরি, এটাই চলতেছে কাজ। আচ্ছা, ডে 1 ডে 2 ডে 3 ভিডিও আছে, সেই ভিডিও আমার লাগবে না, স্ক্রিনশটও লাগবে না। ডে 1 ডে 2 ডে 3, আজকে হচ্ছে ডে 4। আর আপনাদের দরকার হচ্ছে গিয়ে কোড, তাই না? ডে 4, আজকে হচ্ছে এপ্রিল 13, 2025। কোড দিয়ে দেওয়া অবশ্য খারাপের প্রত্যেক জিনিস ভালো খারাপ দিক আছে। কোড দিয়ে দিলে কষ্ট কম হয়, তাই না? কষ্ট কম হলে শিখা কম হয়ে যাবে। বারে বারে স্যার ভিডিও প্লে করে দেখতে হয়, সেজন্য সময়টা বেশি লাগে। সময় বেশি লাগবে, কষ্ট বেশি হবে, শিখাটা বেশি হবে। সময় আচ্ছা। বেশি লাগলে একটু শেখাটা বেশি হবে। জি হ্যাঁ। স্যার, আমরা এইভাবে শিখতে চাই বেশি। কোড কোড দিয়ে না, আমার মতে হ্যাঁ। দেওয়াটা দরকার নাই। না, আমি একটা সিস্টেম আছে গিট হাব, ওইখানে কোড দিয়ে দিচ্ছে, হ্যাঁ।
আচ্ছা, ফার্স্ট কমেন্ট লিখে আর তারিখে দিয়ে দিই বেটার, আর তারিখ তো দেখা যায়। পাবলিক প্রজেক্ট 308 থেকে 9 এবং 2 দিয়ে দিন। আচ্ছা, গিটহাব ওয়েবসাইটটা চিনেন? অনেকে চিনেন, অনেকে চিনেন না, তাই না? এর জি কাজ স্যার। হচ্ছে কি, আপনারা যখন আইটি ফার্মে জব করবেন বা 10 জন মিলে একসাথে কাজ করবেন, তখন এটা খুবই উপকারী একটা টুলস। এখানে কি হয়, আপনারা আলাদা আলাদা কোডিং করবেন, কোড গুলা পুশ করে দিবেন, এখানে সেটা একত্রিত হবে, হলে পরে হচ্ছে গিয়ে আপনি পরে এখান দিয়ে আরেকটা ডেভেলপারের সাথে কোড শেয়ার করতে পারবেন, বা আপনার কম্পিউটার থেকে কোড চলে গেল, এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। গিটহাব গিট নিয়ে কি কোনো ক্লাস হবে আমাদের? সম্ভবত আসতো, দেখুন অন্য ব্যাচে তো নিয়েছিলাম। স্যার আছে আমাদের কোর্সে, গিটহাব আছে। অন্য ব্যাচে নিয়েছিলাম গিটহাব ক্লাস। আচ্ছা, যাই হোক, আপনাদের এটা গিটহাবে 190 আচ্ছা, রিপোজিটরি, এই যে পাইলস, এইখানে হচ্ছে গিয়ে আপনাদের কি থাকবে, আজকে থেকে কোডিং গুলা থাকবে। হ্যাঁ, কোড করবো আর এই জায়গায় চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আপনাদের রিপোজিটরি। এটা কি ক্লাসরুমে দিয়ে দিব? এখানে জি আসলে স্যার। হচ্ছে এটা আবার যে কোডে গিয়ে ডাউনলোড দিলে কিন্তু জিপ আকারে সব ক্লাস ডাউনলোড হয়ে যাবে, যত কোডিং করি বা নেক্সট করব জি স্যার, দিয়ে সব দেন। এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমি আপনাদের এখানে দিয়ে দিই, না হয় কোথায় দিয়ে রাখবো, 6 আওয়ার ম্যাটেরিয়াল লিঙ্ক 308, 309, 308, এই দুটো দিয়ে দিই। হ্যাঁ, GitHub link পোস্ট। ঠিক আছে, দুই জায়গায় একসাথে চলে গেছে। হ্যাঁ, গিটহাব রিপোজিটরি লিঙ্ক, এই লিঙ্কে গেলে আপনারা কোড গুলা পাই যাবেন, এবং আস্তে আস্তে আমি গিটহাব শিখাই দেবো। আচ্ছা, আপনাদের হচ্ছে ফর্ম ছিল, কোর্স আউটলাইনে নাই, আমি বলেছিলাম যে HTML একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফর্ম, তাই না? ফর্মটা দেখাই দিব। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনাদের ইয়াটা কই, ফুল স্ট্যাক না, ফুল স্ট্যাক বিকাম এ পেজ ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড, এটা একটু লিখে। লোড হয় না কেন? হুম, HTML মোটামুটি সবই ঠিক আছে, আমরা একটু ফর্ম দেখে নিই। চলো, তাহলে আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, Day 4 April 13, 2025। এই ফোল্ডারে আমি কাজ করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড এটা নিতে পারি। আর একটা বই কি, উপরে হচ্ছে যে এটা ব্রেড ক্রামস আছে, হ্যাঁ,
এই যে খালি জায়গায় ক্লিক করলে এটা টেক্সটে কনভার্ট হয়ে যায় উপরের লেখাটা। তখন আমি এখানে লিখবো সিএমডি, লিখে এন্টার দিলাম। এখানে বললাম হচ্ছে কোড স্পেস ডট, এইটা লিখলেও এই ফোল্ডারটা প্রজেক্ট আকারে মানে প্রজেক্ট ফোল্ডার হিসেবে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। মানে এটা আমি এখান থেকে নিয়ে নিই। আর হচ্ছে গিয়ে এখানে যেটা করতে পারি, নতুন একটা ফাইল নিয়ে নিই যেটার নাম হচ্ছে index.html। আচ্ছা, ইন্ডেক্স নামে ফাইলটা একটু বলে রাখি, যখন আপনার প্রজেক্ট কমপ্লিট হবে বা একটা ফুল ওয়েবসাইট আপনি বানিয়েছেন, যেখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, সব পেজ আছে, তো সেইখানে ইন্ডেক্স নামের ফাইলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে? আপনার ওয়েবসাইটে কেউ প্রথমে প্রবেশ করলে, মানে প্রবেশ করার সাথে সাথে প্রথমে যে হোম পেজটা ওপেন হয়, হ্যাঁ, সেটা সাধারণত যে ইন্ডেক্স নামে থাকে। ইন্ডেক্স নাম হইতে পারে, অনেকে হোম ডট এইচটিএমএল লিখে না, লেখা যায়। আবার হচ্ছে কি ডিফল্ট ডট এইচটিএমএল, এটাও লেখা যায়। কিন্তু ম্যাক্সিমাম লোকই হোম পেজটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে। হোম পেজ কোনটা? প্রথমে ঢুকলেই যে পেজটা দেখা যায় সেটাই হোম পেজ। হ্যাঁ, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের নাম নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা। আচ্ছা, আমি ডিফল্ট কোড নিয়ে নিই। আমি এইচটিএমএল আমি ফর্ম নিয়ে কাজ করবো। প্রথমে দেখেন এই ফর্ম ট্যাগটার কাজ কি দেখায়, FORM ফর্ম, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউটও দিয়েছে অ্যাকশন। এই ফর্ম ট্যাগটা যদি আপনি লিখেন, এইচটিএমএল এ কিন্তু কোনো আউটপুট আসবে না, কিন্তু এই ফর্ম ট্যাগের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই যে আমি একটু গো লাইভে সিলেক্ট করি, কিছু আসছে, কিছু আসে নাই। ফর্ম লিখেছি, কিন্তু এটা ফর্ম লিখেছি, ফর্ম শুরু হয়েছে 9 নম্বর লাইনে, শেষ হয়েছে 11 নম্বর লাইনে, কিছু আসেনি। কিন্তু দেখা যায় না একটা জিনিস, সেটা কাজটা কি? এই ফর্মের ভিতরে আসলে অনেকগুলা ফিল্ড থাকবে বা জায়গা থাকবে যেখানে ইউজার লিখতে পারবে। হ্যাঁ, এই যে অনেকগুলা ফিল্ড বা জায়গা আছে, হ্যাঁ, এই জায়গাগুলোর ভেতরে ইউজার যে লিখবে, ফর্মের কাজ হচ্ছে সেই তথ্যগুলা নিয়ে আপনার পিছনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থাকবে তার কাছে নিয়ে যাওয়া। হতে পারে আপনার পিছনে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আছে, পিএইচপি আছে, হতে পারে জাভা স্ক্রিপ্ট আছে, হতে পারে পাইথন আছে। যাই হোক, ফর্মের কাজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের কাছে এখানে ইউজার যে লিখেছে ফর্মের ভেতরে যে আরো অনেক ট্যাগ থাকবে, সেই ট্যাগের মধ্যে ব্যবহারকারী যা লিখবে সেই লেখাটা এই অ্যাকশনের ভেতরে একটা ঠিকানা দিতে হবে যে কোন জায়গায় যাবে। সেখানে তো অন্য ল্যাঙ্গুয়েজ আছে, সেই জায়গায় সে নিয়ে যাবে। এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ফর্মের কাজ। হ্যাঁ, এই অ্যাকশনের পাশে আরেকটা প্রপার্টি থাকে যেটার নাম হচ্ছে মেথড। মেথড হচ্ছে কোন ওয়েতে ফর্ম ডাটাটা নিয়ে যাবে। বিভিন্ন মেথড থাকতে পারে, গেট মেথড, পোস্ট মেথড, এই দুইটা হচ্ছে মোস্ট পপুলার মেথড। এছাড়াও আপনি যদি এপিআই নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন হচ্ছে আরো কিছু মেথড চলে আসবে সামনে, ডিলেট মেথড, প্যাচ মেথড, পুট মেথড। হ্যাঁ, তো আপাতত দুইটা মেথড চিনলেই চলবে, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। মেথড না চিনলেও চলবে এইচটিএমএল। হ্যাঁ, কিন্তু এটা যখন আপনি ব্যাকএন্ডের সাথে কাজ করবেন তখন অবশ্যই মেথডটা লাগবে। তাহলে ফর্মের ভেতরে আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটার নাম নিচ্ছে ইনপুট, INPUT। ইনপুট কি? ইনপুট হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এক ধরনের ট্যাগ। ইনপুট ট্যাগের কাজ হচ্ছে গিয়ে আপনার ডাটা ইনপুট করা। এটা একটা সিঙ্গেল ট্যাগ, পেয়ার ট্যাগ না, কিন্তু ফর্ম কিন্তু পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ। ফর্মের একটা শুরু আছে, ফর্মের একটা শেষ আছে, কিন্তু ইনপুট ট্যাগের দেখেন শুরু আছে কিন্তু কোথাও শেষ নাই। তাহলে ইনপুট ট্যাগটা কিরকম দেখতে? এই যে এরকম দেখতে। এখানে ইউজার চাইলে কিছু লিখতে পারে, একটা বক্স চলে আসছে, তাই না, লেখার বক্সের মতো। এখানে ইউজার চাইলে এটা লিখতে পারে। তো এইটা হচ্ছে ইনপুটের কাজ। আর এখানে ইনপুটের ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে টাইপ। টাইপের ভিতরে আমি ভ্যালুটা কি দিয়েছি? টাইপ সমান সমান এই যে ইনভার্টেড কমার ভিতরে ভ্যালুটা দিয়েছি টেক্সট। তার মানে এই ইনপুটে ইউজার যেটা লিখবে সেটা হচ্ছে টেক্সট। ওকে, এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট দেখাই, যে সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে আপনি যা লিখবেন সেটা ঝাপসা হয়ে এখানে থাকবে, এখানে দেখেন কিছু কিন্তু নাই। আমি প্লেস হোল্ডার লিখে দিলাম যে ইয়োর নেম। তাহলে আউটপুটে কি হবে? আউটপুটে এসে দেখলাম যে হ্যাঁ, ইয়োর নেম লেখা আছে, কিন্তু এটা কিন্তু
যখন ইউজার কিছু টাইপ যাবা যখন করে, তাও চিন্তা করে লাভ নাই, মেলা দেরি আছে। এই মাইক বন্ধ করেন। যাবা মঙ্গলবার দিন যাবো। হুম। ওকে, মাইক তো সবার একদম বন্ধ করে দিয়েছি, কারো ইম্পর্টেন্ট কথা থাকলে চ্যাটে বললেন। তো আপাতত হচ্ছে কি আমি এখানে কি লিখছি, ইওর নেমের ভিতরে যে ঘরটা খালি রেখেছি। তো এখানে যদি ইউজার কিছু টাইপ করে ইওর নেম লেখাটা চলে যাচ্ছে। এটাই হচ্ছে প্লেস হোল্ডার এই ঘরের কাজ। হ্যাঁ, প্লেস হোল্ডার ঘরে এইভাবে কাজ করতেছে। আচ্ছা, তো প্লেস হোল্ডারে যদি এভাবে কাজ করে তাহলে কথা হচ্ছে গিয়ে আমার কি বলে, খুবই ভালো। প্লেস হোল্ডারে ঢুকছে, এমনি মাঝে মধ্যে দেখবেন উপরে লেখা থাকে, ওটা আপনি ডাইরেক্ট লিখে দিলে হয়। মনে করেন এখানে লিখলেন ইয়র নেম, কলম দিয়ে দিলাম, ইয়র নেম লেখা আসছে এটা। আর যদি নিচে নামাইতে চান তাহলে একটা দিয়ে দেন ব্রেক ট্যাগ। এই যে উপরে ইয়র নেম লেখা, নিচে। রিয়েল লাইফে যেটা হয়, উপরে যদি এই লেখাটা থাকে তাহলে প্লেস হোল্ডারের লেখাটা দেয় না, প্লেস হোল্ডার তুলে দেয়। প্রায় দেখবেন যে হ্যাঁ, বক্সের বাইরে লেখা আছে ইওর নেম, তাহলে বক্সের ভেতরটা খালি। আর যদি দেখবেন যে প্লেস হোল্ডার ইউজ করে, তাহলে দেখবেন যে উপরের লেখাটা আবার দেয় নাই। আবার উপরের লেখাটা আপনি সরাসরিও লিখা না, যখন এরকম লিখে তখন একটা এইচটিএমএল ট্যাগ দেয় যেটার নাম হচ্ছে লেভেল, LABEL, লেভেল। লেভেলের ভিতরে ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে, আর লেভেলের পরে আমি যে কথাটা লিখেছিলাম ইওর নেম, এটা লিখে দিলাম। লেভেলে মোড়ানো অবস্থায় এটা থাকলো, আর ইনপুট ট্যাগের মধ্যে এই জিনিসটা থাকলো। ওকে, আচ্ছা। এখন লেভেলের মধ্যে দেখুন একটা অ্যাট্রিবিউট আছে যেটা নাম হচ্ছে ফর। এটা অ্যাট্রিবিউট একটা কাজ আছে, শুধু শুধু দেয়নি ফর। হ্যাঁ, ফর বোঝাচ্ছে তুমি কার জন্য এই লেভেলটা। তো আমাকে ফরের ভিতরে বলে দিতে হবে যে আমি ইনপুট টাইপ টেক্সট এই ফিল্ডটার জন্য। এর জন্য এখানে যেটা দিয়ে দিতে হয়, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় যেটার নাম হচ্ছে আইডি। আইডির ভিতরে যে কোনো নাম দিতে পারি, আমি এখানে নেম দিয়ে দিতে পারি, অথবা নেম মানে ইউজার নেম, এরকম কিছু একটা দিয়ে দিলাম। এখন আইডির মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি আমি এই ফরের মধ্যে দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে কি হবে। এখন দেখুন আমি ইওর নেমে ক্লিক করব, এই ঘরটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ইওর নেমে ক্লিক করলাম, এই ঘরটা সিলেক্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার একটা লেভেল। এই লেভেল একটা ইনপুট ফিল্ড, এইটার ভেতরে সব তার মধ্যে আছে। এই ফর্ম নামের ট্যাগের মধ্যে আছে, যেটা দেখা যাচ্ছে না। ফর্ম নামের ট্যাগ কি, এইটা যদি সাবমিট করা হয়, বাটন পরে অ্যাড করব, সাবমিট বাটনে ক্লিক করলে ফর্ম এইখানে যত এরকম ইনপুট লেয়ার ট্যাগ আছে সেই ট্যাগের ডাটাগুলা নিয়ে ব্যাকএন্ডে এই যে অ্যাকশনের যে ঠিকানা থাকবে সেই ঠিকানায় নিয়ে যাবে ডাটা। এটা হচ্ছে কি ফর্ম ট্যাগের কাজ। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে চ্যাটে বলেছে ভাই রেকর্ড দেন, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিয়েছি। রেকর্ডিং মনে হয় চলে, তাই না? আমি রেকর্ড করতেছি, তো রেকর্ড করতেছি। তারপর একটা কাজ করি। ওকে, এরপরে আমার তো সিএসএস নেই, আমি ডিজাইন করতে পারবো না। হ্যাঁ, আমি সিএসএস পরে ধরবো। আপাতত এইচটিএমএল এরই আজকে শেষ অংশ ধরি, ফর্মটা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমার এই ইওর নেমের পরে আমি একটা ট্যাগ নিয়েছি, যে ট্যাগটা হচ্ছে ব্রেক, ব্রেক। হ্যাঁ, ব্রেক ট্যাগ নিলাম, তার মানে এরপরে যা লিখবো আমি সেটা তারপরে আসবে। দরকার হয় এইখান দিয়ে এইটুকু কোড নিয়ে কপি করে আমি নিচে দিয়ে দিই। কপি করে দিলে এই যে একদম নিচে চলে আসছে। হ্যাঁ, তো এইখানে আমি দিয়ে দিলাম ব্রেক ট্যাগ দিলাম, তাহলে কি দুইটা ঘর ফাঁক করে নিচে চলে আসলো। এখন আমি সেকেন্ড মানে একটা ব্রেক দিলে কি হচ্ছে, জিনিসটা লেগে যাচ্ছে, দুইটা দেওয়ার পরে জিনিসটা গ্যাপ হয়ে এসেছে। এখন ইওর নেমের জায়গায় দিয়ে দিলাম মনে করেন এইচ এই যে ইওর এজ লেখা আসছে, কিন্তু এই যে প্লেস হোল্ডারটা আমি ইউজ করতেছি, কিন্তু প্লেস হোল্ডার এখানে ইওর নেম লেখা আছে, তাহলে প্লেস হোল্ডার এখানে আমি ইওর এজ দেখে দিলাম। প্লেস হোল্ডারও চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে ফরের কাজ, এখন যদি আমি ফরে ক্লিক করি দেখেন উইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ কি প্রথম আইডিটাকে ধরতেছে। তাহলে এখানে আমার আইডি চেঞ্জ করতে হবে।
এখানে আমি আইডির নাম দিয়ে দিলাম এইচ। এই এজটা আমি কার মধ্যে দিয়ে দিলাম, ফরের মধ্যে দিয়ে দিলাম। তাহলে লাভ কি হবে, যে ইউর এজে ক্লিক করলে এই যে ইনপুট ফিল্ডটা এটা সিলেক্ট হয়ে গেল। তাহলে এখানে আমি টাইপটা চেঞ্জ করে এখন তার আমি এইচ তো এবিসিডি নিব না, কি নিব, নাম্বার নিব। ইনপুট টাইপ টেক্সটের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম ইনপুট টাইপ নাম্বার। ইনপুট টাইপ নাম্বার দেওয়ার পরে যদি দেখি, এখন আমি এখানে এবিসিডি যে টাইপ করছি লেখা হচ্ছে না, কিন্তু 1 2 3 4 যখন টাইপ করতেছি তখন লেখা হচ্ছে। এবং শুধু তাই না, এগুলো বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। আর আমার বয়স তো 1024 হইতে পারে না, তাই না? সম্ভব না। এখন এখানে আমি ভ্যালিডেশন দিতে পারি একটা, যে এখানে ম্যাক্সিমাম লেন্থ কত হবে, আমি বড় তো 3 ডিজিট পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, তাহলে এখানে বললাম আমার বয়স 100। ওমা ওমা, চায় না কেন? এইটা তো ইউজ কম করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে নর্মালি করে ফেলা। তারপর একটু দেখি। এই তাও হয়, তাও হয়। ম্যাক্স ইউজ করেছি, ম্যাক্স লেন্থ ইউজ করেছি, ম্যাক্সিমাম 3 গেলাম, সেভ করলাম, লাভ হয় না। এখানে কোথায় কাজ করছি, আমি নাম্বারে কাজ করছি, লাভ হয় না। আচ্ছা, এটা যদি আমি উপরে দিয়ে দিই ইনপুট টাইপ টেক্সটে কি লাভ হবে, একটু চেক করে দেখি। সেভ করেছি, এটা লাভ হয় না। তাহলে দিয়ে দিই ম্যাক্স লেন্থ, এইটা দিয়ে দিই 3, ম্যাক্স উঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এইটা 3টার বেশি নিচ্ছে না, তাই না? এইটা 3টার বেশি নিচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এইটা আপনার কাজ করেছে। এই ম্যাক্স লেন্থ যদি আমি নাম্বারে দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। দেখেছেন কি অবস্থা? আমার হচ্ছে ইনপুট টাইপ টেক্সট দিলাম, সেখানে জিনিসটা কাজ করেছে। ইনপুট টাইপ নাম্বার দিলাম, সেখানে আর কাজ করতেছে না ম্যাক্স লেন্থ। তাহলে এই অ্যাট্রিবিউটটা আমার শুধু এখানেই কাজ করবে। এখন বলতে পারেন যে না, আমি এখানে এটা ইউজ করবোই, ক্লায়েন্ট বলেছে করতেই হবে, উপায় কি? তাহলে এটা আর এইচটিএমএল দিয়ে হচ্ছে না, যেহেতু আমাকে নর্মালি প্রফেশনালরা যা করে জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজগুলো করে ফেলে, তখন কন্ট্রোলটা অনেক বেশি থাকে। তাহলে আমার কাজ হচ্ছে আমি আরো কিছু জিনিস চিনবো। ইনপুট টাইপ টেক্সট চিনলাম, মূল জিনিস ইনপুট টাইপ নাম্বার চিনলাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমি যেটা চিনতে চাচ্ছি সেটা কি, আমি ইউজারের কাছ থেকে ইমেল নিব। হ্যাঁ, তাহলে এই যে লেভেল ফর ইমেল দিয়ে দিলাম, এখানে ইউর এমএল লিখে দিলাম। তাহলে ইনপুট টাইপ এখানে কি হবে, ইমেল। প্লেস হোল্ডার ইউর ইমেল লিখে দিয়েছে, আর হচ্ছে আইডিটা কি, ইমেল। তার মানে এই যে ফরের সাথে এই আইডি এর ভ্যালু এটা মিল থাকতে হবে। তাহলে যে ইউর ইমেল ক্লিক করলে যে এখানে চলেও আসছে। এখানে ইমেল ছাড়া অন্য কিছু লিখে যদি সাবমিট করেন, আপনি তো ইমেলের ভিতরে এবিসিডি আছে, এটা যখন সাবমিট করতে যাবেন একটা ইরোর মেসেজ দিবে যে না, এটা তো ইমেল অ্যাড্রেস হয় নাই। ঠিক মতো ইমেল অ্যাড্রেস লিখে তারপরে এটা সাবমিট করা লাগবে। আবার ইমেল ছাড়া কি আছে, ইউআরএল আছে। হ্যাঁ, ইউআরএল হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট। তাহলে লেভেল নিলাম, পর লিখলাম কি ওয়েব, বললাম কি ইয়োর ওয়েবসাইট। আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটার অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তবে এখানে ইনপুট টাইপটা কি হবে, ইনপুট টাইপটা হবে ইউআরএল। আর প্লেস হোল্ডার আইডি এর সাথে ফরের এখানে এভাবে মিল করে দিলাম। হুম, ওয়েবসাইট। কিন্তু এখানে যদি আপনি
আচ্ছা, সরি, কাশি পাইছিল। আচ্ছা, এখানে যদি আপনার অন্য ওয়েবসাইট লিখে যদি সাবমিট বাটন, যদিও নাই, একটু পরে আনবো, যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে কি আপনার এটা নিবে না। হুম। চ্যাট এসেছে, ভাই রেকর্ডিং দিয়েছি, সবাইকে মিউট করে দেন স্যার। আজকে কি এইচটিএমএল শেষ করে দিবেন? এইচটিএমএল শেষ করবো মানে কি, এইচটিএমএল একদম শেষ করা সম্ভব না। আমরা নেক্সট ক্লাস থেকে সিএসএস ধরবো। সিএসএস ধরতেছি মানে হচ্ছে এইচটিএমএল এর সাথে কাজ করবে আর কি। হ্যাঁ, আরো কিছু ট্যাগ আছে যেটা আমরা সিএসএস শিখতে শিখতে সিএসএস এর সাথে ব্যবহার করবো। শুধু এইচটিএমএল, যেটা যে বেসিক এইচটিএমএল বলতে পারেন, কোনো সিএসএস কোড ইউজ করা ছাড়া, ওইটা হচ্ছে আমরা আজকে ইয়া করবো। তাহলে এখন কি পাচ্ছি আমি? এখন পাচ্ছি হচ্ছে কি আমার ইনপুট টাইপটা চেঞ্জ হয়ে এখানে কি হয়েছে, ইনপুট টাইপটা চেঞ্জ হয়ে এখানে ইউআরএল হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে কি এর পরে যেটা করতেছি আমি, লেভেল ফর ফোন। হ্যাঁ, এটা নিতে পারে ইনপুট টাইপ। একটা আছে হচ্ছে কি আপনার টেল। টেলে কি হয়, টেলিফোন নাম্বার নেয়। জাস্ট টাইপটা চেঞ্জ করে টেল করে দিচ্ছে। এখানে দেখেন টাইপটা চেঞ্জ করে টেক্সট, টাইপ চেঞ্জ করে নাম্বার, ইমেল, ইউআরএল, টেল, তারপর হচ্ছে দেখছিলাম কি পাসওয়ার্ড আছে, তাই না? এর পাসওয়ার্ড, এখানে ইনপুট টাইপ আমি কি দিলাম, পাসওয়ার্ড। তবে এখানে দেখেন টেলিফোন নাম্বারে ফোন নাম্বার ছাড়া অন্য কিছু নিবে না, যে এবিসিডি নিচ্ছে, যাই হোক সমস্যা নাই। আর এইখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেখেন, টাইপ করতে গেলে কি হচ্ছে, পাসওয়ার্ড দেখা যাচ্ছে না, ডট 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 আসছে। কিন্তু আপনি যদি ইনপুট টাইপ পাসওয়ার্ড দেন, তাহলে ব্রাউজারে ইউজার তার পাসওয়ার্ডটা টাইপ করলে দেখতে পারবে না, কতগুলা ডট 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 এরকম দেখতে পারবে। ওকে, আচ্ছা। কালার, যেহেতু এআই দিয়েছে আমি নিয়ে নিই কালার। এখানে লেভেল ফর কালার, ইওর কালার, ইনপুট টাইপ হয়ে যাবে কি তাহলে, এই যে কালার, এই আইডি ফর কালার দিয়ে দিছে। দেখেন ইনপুট টাইপ কালার দিলে কি হয়। নাজমুল হাসান বলেন। আচ্ছা, মাইক বন্ধ করে রাখছি, তাই না? ইনপুট টাইপ অনেকগুলা আছে, অনেকগুলা। টোটাল মনে হয় 13-14টা, আরো বেশি আছে। ডাব্লিউ3 স্কুলে সব রেকর্ড পাবেন। হ্যাঁ, আরো বেশি আছে, 15-16 আরো থাকতে পারে। হ্যাঁ, ইনপুট টাইপ লিস্ট এরকম কিছু দেখবি। হ্যাঁ, ইনপুট টাইপ কয়টা আছে এরকম লিস্ট আমি দেখতে যাচ্ছি। HTML ইনপুট টাইপস 20টা, এই যে 15-20টা তো আছে নাকি। ইনপুট টাইপ বাটন টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ওই ছিলাম, দেখছেন আড়াই পেয়েছে দূর। ও, আই বাটন আছে। এইটা হচ্ছে কি আই বাটন যেটা, হ্যাঁ, আই বাটনটা হচ্ছে কি আপনার কি বলে, ক্রমে আসে না। আই বাটনটা আসে হচ্ছে কি আপনার ইন্টারনেট এজ আছে না, এজে চলে আসে, ইন্টারনেট এজে চলে আসে। তবে হচ্ছে গিয়ে আপনি যদি চান যে না আমি ম্যানুয়ালি আই বাটন বানাই দেবো, পারবেন, অবশ্যই পারবেন। এই যে দেখছেন আই বাটন আসছে না, দিলে দেখা যাচ্ছে। এটা ব্রাউজারের জন্য অটোমেটিক চলে আসছে। এন্ড আপনি বলতে চাচ্ছেন না আমি ক্রমেও দেখাবো, তাহলে এটা ক্রমে হবে না। তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে বানাইতে হবে। বানানোর জন্য কি করতে হবে, কোডিং করতে হবে। কোন ভাষায়? জাভা স্ক্রিপ্ট এই ক্ষেত্রে ভালো হবে। ফ্রন্ট এন্ডের খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ডের অলমোস্ট যে কোনো কাজই করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনপুট টাইপ আপনার কি, পাসওয়ার্ড। হ্যাঁ,
আচ্ছা, বাকি ইনপুট আর আচ্ছা কিছু পপুলার ইনপুট টাইপ আছে, ডেট আছে, হ্যাঁ, ইনপুট টাইপ ডেট, এই যে ইয়োর ডেট, ইয়োর ডিওবি দিয়ে দিই। ডিওবি মানে কি, ডেট অফ বার্থ, তাই না? তাহলে ইনপুট টাইপ এটা কি দিয়েছি, ডেট। তাহলে দেখেন এটা না গুগল ক্রোমে কি আসছে, একটা ক্যালেন্ডার চলে আসছে, তাই না? এই যে একটা ক্যালেন্ডার চলে আসছে, কেন চলে আসছে? কারণ আমি দিয়েছি ইনপুট টাইপ ডেট। আরো কয়েকটাতে ক্যালেন্ডার আসে, কিন্তু সাফারির কয়েকটা পুরাতন ব্রাউজারে দেখছিলাম আসে না, ইনপুট টাইপ ডেট দিলে এমনি বক্সের মতো আসে, খালি বক্সের মতো আসে, কোনো ক্যালেন্ডার আসে না। এটা ব্রাউজার থেকে দিচ্ছে ক্যালেন্ডারটা, হ্যাঁ, ব্রাউজারের জন্য এরকম হচ্ছে। পাসওয়ার্ড দেখতে আই শো পাসওয়ার্ড, এটা একই কোশ্চেন করছেন নাকি? পাসওয়ার্ডের পাশে শো পাসওয়ার্ড, একজন আই বাটনটা দিয়েছে আর একজন বলতেছেন যে শো পাসওয়ার্ড। শো পাসওয়ার্ড চেক বক্স দিয়ে করতে পারবো, যে নিচে দিলাম শো পাসওয়ার্ড, জিনিসটা দেখাবে, কিন্তু এটা জাভা স্ক্রিপ্ট লাগবে, হ্যাঁ। যে পাসওয়ার্ড আছে এখানে নিচে একটা ইয়া দিলাম বা পাশে দিয়ে দিলাম শো পাসওয়ার্ড চেক দিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ওটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স দিয়ে করে। তাহলে ওই চেক বক্স দিয়ে আসলে শো পাসওয়ার্ড করে দিই আপনার, মানে দেখাই দিই, হ্যাঁ। এখানে বললাম এটা লেভেল নেই, লেভেলে কাজ করি, লেভেলের ভিতর ফরের ভিতর দিতে পারি শো পাস। তাহলে এই লেভেলের ভেতরেই কাজ নিয়ে নিয়ে ইনপুট টাইপ দিয়ে দিলাম চেক বক্স, হ্যাঁ। মানে একটা অবশ্যই আইডি দিই, কারণ হচ্ছে ওই আইডির সাথে এই আইডির মিল আছে। আর যেহেতু লেভেলের মধ্যে এখানে আমি ইয়াটা দিয়ে দিই, টেক্সটটা দিয়ে দিই শো পাসওয়ার্ড। এই যে শো পাসওয়ার্ড আসছে, কিন্তু ইওর কালারটা আবার এখানে চলে আসছে, হ্যাঁ। তো একটা কাজ করি, শো পাসওয়ার্ডের পরে দুইটা ব্রেক দিয়ে দিই, অথবা দুইটা ব্রেক নিচে নামাই দিই, ওই দুইটা এটা এক লাইনে চলে যাবে, হ্যাঁ। দিলাম। ওরে বাবারে, অনেক কোশ্চেন তো, তাহলে মাইকটা অন করে দিস। হ্যাঁ, যাদের মাইক অন করা লাগবে অন করে নেন। স্যার মাঝে মধ্যে আপনার কথা কেটে কেটে আসে স্যার, ঠিক বোঝা যায় ও না। আচ্ছা, ওহো আচ্ছা। ওকে, এখন হচ্ছে গিয়ে দেখেন এখানে কি আসছে, ইনপুট লেভেল ফর ডেট আসছে, তাই না? ডেট আর ডেট তো বুঝছি, চেক বক্স নিয়ে কাজ করতেছিলাম, ব্রেকটা নিচে নিয়ে নিছে। এই যে শিওর পাসওয়ার্ড পাশে কি শো পাসওয়ার্ড দিয়ে দিছে, ওই তাহলে নিচেও দেওয়া যাইতে পারে, সমস্যা নেই। এই দিলে এটা হচ্ছে ঠিক চিহ্ন উঠছে, কিন্তু এটা কাজ করে না কেন? কারণ হচ্ছে কাজ করাইতে হবে, সব কি অটোমেটিক করবে? যদি কাজ করাইতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট দিয়ে বলতে হবে, যদি এই বক্সে ক্লিক করা হয় চেক থাকে, তাহলে এই যে এটা ইনপুট টাইপ পাসওয়ার্ড থেকে ইনপুট টাইপ টেক্সট হয়ে যাবে। এই যে রাইট বাটন ক্লিক করলে কিন্তু ইনস্পেক্ট করা যায়, মানে কোড গুলাকে দেখা যায়। এই যে এই আইকনটা বাম সাইডের এই আইকনটা ক্লিক করে আমি এই যে এই ইনপুট টাইপ পাসওয়ার্ড এই ঘরে একটা টিপ দিলাম, টিপ দেওয়ার পরে দেখেন এই যে এটা একটা স্যার কিন্তু আপনার এখানে কথা সিলেক্ট বেঁধে হয়ে বেঁধে গেছে। আসছে ভাই স্যার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি প্লেস চেঞ্জ করি আমার, একটু এক মিনিট, হ্যাঁ, আমি একটু আমার প্লেসটা চেঞ্জ করে দেখি ওয়াইফাই এর কাছাকাছি যাই। ওকে স্যার। আচ্ছা, আশা করি এখন একটু ক্লিয়ার আসবে।
ওকে, দেখেন ইনস্পেক্টের ভিতরে আমি যখন আবার দেখাই, রাইট বাটন ক্লিক করলাম, অনেকগুলো অপশন আছে, একদম নিচে আছে কি ইনস্পেক্ট। এই ইনস্পেক্টে ক্লিক করলে এই যে এলিমেন্ট এই অপশনটা আছে, হ্যাঁ, কনসোল সোর্স নেটওয়ার্ক প্রতিটা জিনিসই কিন্তু কাজে লাগে, হ্যাঁ। কিন্তু আমরা আজকে শুরুতে তো আমরা এলিমেন্টস নিয়ে কাজ করি, সমস্যা নেই। গুগল ক্রোমের একদম বায়ে দেখেন এই যে ইনস্পেক্ট করলে দুইটা আইকন আছে, হ্যাঁ। আচ্ছা, বলে রাখি অনেকের কিন্তু এটা যে এরকম ডান সাইডে আসতে পারে, হ্যাঁ? এই ডান সাইডে আসছে, তখন কি করবেন, এই যে তিনটা ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে চারটা আইকন আসছেন, এটা হচ্ছে আলাদা উইন্ডোতে আসবে, এটা হচ্ছে বাম সাইডে আসবে, তারপরেটা দেখেন এই যে নিচের দিকে, এটা নিচের দিকে চলে আসছে, হ্যাঁ। আসার পর এখন হচ্ছে তিনটা আইকন, এই তিনটা আইকনে কাজেই এই যে বাম সাইডে সিলেক্ট অ্যান এলিমেন্ট একটা অপশন আসছে, তাই না, এটা ক্লিক করলো, ক্লিক করার পরে তারপর ইওর পাসওয়ার্ড এই ঘরে ক্লিক করি, দেখেন এখানে ইনপুট টাইপ কি লেখা আছে, পাসওয়ার্ড, এর জন্যই তো ডট 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 আসছে। তো আমি এখানে ডাবল ক্লিক করে এখানে পাসওয়ার্ডের জায়গায় টেক্সট করে দিলাম, তখন কি পাসওয়ার্ডটা আবার দেখা যাচ্ছে, কারণ ইনপুট টাইপ পাসওয়ার্ডের জায়গায় টেক্সট হয়ে গেছে। আবার টেক্সটের জায়গায় কি করে দিলাম, আমি পাসওয়ার্ড করে দিলাম, বানান ভুল করেছি, PASSWORD লেখা বাইরে একটা ক্লিক করলাম, আবার ডট ডট হয়ে গেছে। তো এই কাজটা তো ইউজার কিরকম রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে করবে না, ইউজারকে কিভাবে করব, তখন আমার জাভা স্ক্রিপ্টে হেল্প নিতে হবে। কিভাবে, যে আমি বলবো যে এই যে ইনপুট বক্সটা আছে, এটা যদি ইউজার ক্লিক করে, ক্লিক করার পর এটা যদি অবস্থা হয় চেকড, তাহলে এই ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা পাসওয়ার্ড থেকে চেঞ্জ হয়ে যাবে টেক্সট। আবার যদি এটা ইউজার ক্লিক করে, এটার পজিশনটা যদি চেক না থাকে, তখন আমি এটাকে কি করব, এটার টাইপটা চেঞ্জ করে টেক্সট থেকে পাসওয়ার্ড করে দেব। এইটা মুখে বললাম, মুখে বুঝালাম, এই কাজটা অ্যাকচুয়ালি করতে হবে কি দিয়ে, জাভা স্ক্রিপ্টে, তখন আপনি এটা শো পাস করতে পারবেন। তো এটা সিম্পল, আপনি বলতে পারেন যে আমি এটা ডিজাইন করব, হ্যাঁ, তখন সিএসএস এর হেল্প নিয়ে ডিজাইন করতে হবে, অথবা শো পাসওয়ার্ড লেখাই দেখাইলাম না, এখানে একটা চোখের মতো সাইন দিলাম, আর চোখের মতো সাইনটা এখানে না দিয়ে এখানে নিয়ে আসলাম, যেটা কোথায় হয় আমাদের, এই যেটা এখানে হয়, তাই না, যে চোখ, তাই না, এটা কি ইন্টারনেট এজের মধ্যে হবে। গুগল ক্রমে করতে গেলে আমার বানাইতে হবে, যে দেখেন দুটো আইকন ইউজ করছে, একটা ক্লিক করলে একটা আইকন, এটা ক্লিক করলে আরেকটা আইকন। এটা একটু যদি আপনার অন্য ব্রাউজার হয়, তখন হচ্ছে ইউজারকে অবশ্যই জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করে দিতে হবে। এই হচ্ছে কাজ, হ্যাঁ, শো পাসওয়ার্ডের। আচ্ছা, ডেট অফ বার্থ দেখালাম, চেক বক্স দেখালাম, একটু রেডিও বাটন দেখাই দিই। লেভেল নিয়ে বলি হচ্ছে গিয়ে জেন্ডার, ইয়ার টাইম না, জেন্ডার। ইনপুট টাইপ টাইম, ইনপুট টাইপ টাইম খুব একটা ইউজ করে না, রেজিস্ট্রেশন ফর্মে সাধারণত ডেট অফ বার্থ নেয়, আর কি নেয়, বা সিলেক্ট অপশন আছে, এটা পরে দেখাচ্ছি। ইনপুট টাইপ এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, আমি যেটা নিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে জেন্ডার, জেন্ডার, জেন্ডার। এখানে বললাম হচ্ছে GENDR, আর এইখানে বললাম হচ্ছে গিয়ে ইনপুট টাইপ রেডিও, টাইপ কি, টেক্সটের জায়গায় ট্যাব দিয়ে দিলাম রেডিও। এখানে আমি কি দিতে পারি, ইনপুট টাইপ রেডিও এর জায়গায় আহ একটা পাশে দেখেন একটা লেখা লিখে দিলাম, মনে করেন মেইল লিখে দিলাম, এরকম আরেকটা ডুপ্লিকেট করে এটা পাশে লিখে দিয়ে দিলাম ফিমেল। তাহলে দেখেন এই যে ইনপুট টাইপ রেডিও আসছে, পাশে কি লেখা আসছে, মেল। আবার ইনপুট টাইপ রেডিও আসছে, পাশে কি লেখা আছে, ফিমেল লেখা আছে, একটু বড় করে দেখাই না হয়, একটা মেল একটা ফিমেল। এখন এটা এই যে গোল চিহ্নটা, এটা কি বাটন, রেডিও বাটন, তাই না, ইনপুট টাইপ রেডিও। কিন্তু এখানে কিছু কথা আছে, তো মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে এই যে মেল যে সিলেক্ট করবে ইউজার, হ্যাঁ, সিলেক্ট করে ফর্মটা যখন সাবমিট করা হবে, এই ফর্ম কিন্তু বুঝবে না ইউজার যে
কোন রেডিওতে মানে এটার ভ্যালুটা কি ব্যাকএন্ড পাবে না, ব্যাকএন্ডে এই মেইল লেখাটা পাবে না। হ্যাঁ, তাহলে ব্যাকএন্ডকে আমি মেইল লেখাটা দিব, তাহলে কিভাবে দিব? এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ভ্যালু। এই ভ্যালু দিয়ে আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ এইটার ভ্যালুটা হচ্ছে মেইল, বা এম দিয়ে দেন। তাহলে কি হবে, এম লিখেছি আপনাদের বোঝানোর জন্য। এখানে যদি ইউজার দেখতেছে কি মেল, যে সে যদি মেলের পাশে ইনপুট ট্যাগটা, ইনপুট টাইপ রেডিও এটা যদি সিলেক্ট করে, হ্যাঁ, ইনপুট রেডিও বাটনটা যদি সিলেক্ট করে, তাহলে সে দেখতেছে এটা ইনপুট ট্যাগটা এটা। তার মানে পিছনে যে ব্যাকএন্ডে পিএইচপি থাক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ থাক, তার কাছে ভ্যালুটা যাবে কি এম, এই মেলটা যাবে না, কেন যাবে কি এম। তাহলে আমি এখানে মেইলে লিখে দিই ভ্যালুর জায়গায়। একইভাবে এখানে ভ্যালুকে দিয়ে দিই, ফিমেল দিয়ে দিই। তাহলে ব্যাকএন্ড নিয়ে যদিও আমরা কাজ করতেছি না এই মুহূর্তে, কিন্তু এই ফর্মটা যদি এই মুহূর্তে সাবমিট করা হয়, তাহলে ব্যাকএন্ডে যে ল্যাঙ্গুয়েজ থাকবে তার কাছে ভ্যালুটা চলে যাবে কি, তার কাছে ভ্যালুটা চলে যাবে, যে যে সিলেক্ট করবে সেই ভ্যালুর মধ্যে যা লিখেছেন সেটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা জিনিস। এখন আরেকটা সমস্যা এখানে দেখেন, কেউ যদি ভুল করে মনে করেন ফিমেল সিলেক্ট করলো, আর মনে পড়লো যে না আমি তো ফিমেল না আমি মেল, আর সে কি করলো মেলে ক্লিক করলো, এখন গিয়ে দেখলো আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে, এত বিপদ। তো এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার করতে পারি, যে রেডিও বাটন যে কোনো একটা সিলেক্ট করলে আরেকটা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে। এইটার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। এই নেম অ্যাট্রিবিউটের কিন্তু প্রচুর কাজ আছে। হ্যাঁ, নেম মানে ইনপুট ট্যাগের নামটা আপনি কি রাখতে চাচ্ছেন, যাতে ব্যাকএন্ডে সেই নাম ধরে কল করে আপনি এটার ভ্যালুটা গ্র্যাব করতে পারেন। হ্যাঁ, তো এই নেমটা কিন্তু শুধু এই ইনপুট টাইপ রেডিও না, প্রত্যেকটাতে ইউজ হয়। বিশেষ করে পিএইচপির সাথে যখন কাজ করি তখন প্রত্যেকটা ইনপুট ট্যাগে নেম ইউজ হয়। পিএইচপি তে কি করি, এই নাম ধরে কল করি, ওটার ভেতরে ইউজার যেটা লিখে সেটা অ্যাকচুয়ালি ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউটের মধ্যে থাকে, সে ভ্যালুটা পৌঁছে যায়। হ্যাঁ, আমি না হয় আপনাদের এই যে আচ্ছা নেম আগে এটা করে নিন না, ভ্যালু অ্যাট্রিবিউটের কাজটা দেখাবো না। নেমটার নাম দিয়ে দিলাম, এখানে একই নাম হতে হবে। হ্যাঁ, জেন্ডার, এইটার নামও জেন্ডার দিয়ে দিলাম, এই ফিমেলের নামও জেন্ডার দিয়ে দিলাম। তাহলে কি হবে, নিয়মটা হচ্ছে এই যে আপনি যদি ফ্রম ট্যাগের মধ্যে দুইটা ইনপুট টাইপ রেডিও বাটন মানে নেন, তাহলে সেগুলা যদি নেম বা নাম যদি সেম হয়, একই হয়, তাহলে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। এখন আপনি যদি ফিমেলে ভুল করে ক্লিক করে দিয়ে থাকেন, আপনি যদি দিয়ে দেন মেলে ক্লিক, দেখেন ফিমেল থেকে এটা মেলে চলে আসছে। আবার মেইলে সিলেক্ট আছে, আপনি যদি ফিমেলে ক্লিক করেন তাহলে এটা ফিমেল থেকে চলে যাচ্ছে, ফিমেলের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে কি আপনার ফিমেল, এইভাবে হচ্ছে কি আমি ডাটাগুলা নিতে পারতেছি। এখন যেটা করতে পারি সেটা কি হতে পারে, কি হতে পারে, উম আচ্ছা, চেকবক্স তো দেখাইছি তাই না, চেকবক্স দেখাইছি, একটা আরেকটা ইনপুট ইম্পর্টেন্ট একটা ফাইল দেখাই, মানে একটা ট্যাগ দেখাই। এটা হচ্ছে গিয়ে মুখ দিয়ে বের হয়ে গেছে, সেটার নাম হচ্ছে ফাইল। হ্যাঁ, লেভেল এখানে আমি হবি না, যদি প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার ইনপুট টাইপ ফন্ট দিয়ে দিলাম 50। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে আমি কি দিচ্ছি, ইনপুট টাইপ, টাইপটা কি ফাইল, এখানে টাইপটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, টাইপটা কি ফাইল, আর এই আইডিটা কি, আইডির ভিতরে পিপি, এই যে ফরের ভিতরে যেটা লিখেছি সেটাই। আমি আউটপুটে আসি, যে দেখেন প্রোফাইল পিকচার। আচ্ছা, এই প্রোফাইল পিকচারের পরে না হয় আমি একটু কলম দিয়ে দিই, কলম পাই নাই, কলম দিয়ে দিলাম। এই সেট ফুল জায়গায় ট্যাপ করছে, এখানে এসে দিয়ে এই যে কলম। তাহলে এখানে চুজ ফাইল দিলে আবার এই যে দেখেন পপ আপ উইন্ডো আসছে, আপনি যে ফাইলটা সিলেক্ট করে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এইভাবে হচ্ছে কি আমরা প্রোফাইল পিকচার মানে যে কোনো ছবি বা ফাইল আপলোড করতে চাইলে ট্যাগটা কি নেবো, ইনপুট টাইপ ফাইল নেব। তাহলে ওই ফাইলটা নিয়ে ফর্ম কি করবে, ব্যাক এন্ডে যাবে। এই ফর্মের ভিতর যা যা আছে ওই ফাইলটা নিয়ে ব্যাক এন্ডে যাবে। আচ্ছা, আমার মনে পড়ে গেল, আমি ভ্যালু নিয়ে একটা কথা বলছিলাম।
এই যে ভ্যালু আর প্লেস হোল্ডার মোটামুটি সেম, কিন্তু প্লেস হোল্ডার ঝাপসা হয়ে থাকে, ভ্যালু হচ্ছে ঝাপসা থাকে না। এই যে এখানে যে লেখাটা আসছে এটাই ভ্যালু। এই লিমিট 3 দিয়ে দিচ্ছে, আচ্ছা ম্যাক্সিমাম 3 দিয়ে দিচ্ছে, জেনারেশন অফ 3 দিয়ে দিয়েছেন। এই যে এখানে যে হটমেল লেখাটা আসছে এটাই ভ্যালু, এই যে পুরো নামটা লেখা আসছে এটাই ভ্যালু। এখন মনে করেন যে ইউজার যেটা লিখে সেটা ভ্যালু ঠিক আছে, আমি একটু খালি করে দিই, এটা রিলোড মারি, তাহলেই খালি হয়ে যাবে। এখন যেটা করতে চাচ্ছি, আমি ইউজারের হয়ে ভ্যালু লিখে দিতে চাচ্ছি, যেটা আমি এই যে মেল ফিমেলের এখানে করেছি, যে ভ্যালু মেল ভ্যালু ফিমেল। তখন হচ্ছে কি আমি এখানে এই যে নামের ভিতরে এই যে ভ্যালু ভ্যালু দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই, হ্যালো WRLD, তাহলে যে দেখেন আসছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। তাহলে হচ্ছে গিয়ে কেন আসছে, মানে এটা হচ্ছে গিয়ে কিন্তু টেক্সটের মতো, এমন না যে প্লেস হোল্ডার যে হালকা হয়ে আসছে, ক্লিক করলাম চলে গেল। এটা কি হচ্ছে, একদম লিখার মতো আছে, এটা কাটা যায়, ওই যে পুরাটা কেটে গেলে আবার ওই যে প্লেস হোল্ডারের লেখাটা চলে আসছে। এইটাই হচ্ছে ভ্যালু, ইউজার যেটা লিখে সেটাই হচ্ছে ভ্যালু। চেক বক্সে এবং রেডিও বাটনে ইউজার তো কিছু লিখতে পারে না, এই যেটা তো কিছু লিখতে পারে না, এর জন্য এখানে আমার ভ্যালুটা টাইপ করে দেওয়া লেগেছে, যে এখানে এর জন্য আমার ভ্যালুটা টাইপ করে দেওয়া লেগেছে মেল ফিমেল। ওকে, এখন হচ্ছে গিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ট্যাগ যেটা হচ্ছে ফর্মের ভিতরে ইউজ হয়, এই যে এগুলার ইনপুট টাইপ দেখে শেষ করতে পারবো না, হ্যাঁ আমি ইম্পর্টেন্ট গুলো দেখাইছি, একটু বলে রাখি। এই ইনপুট টাইপ নাম্বার, ইমেল, এগুলা ইউআরএল টেল এগুলো ইউজই করি না, টেক্সট দিয়ে কাজ চালানি। কেন? কারণ এই যে এই নাম্বার ইমেল এগুলা যদি আপনি HTML দিয়ে ভ্যালিডেট করেন, এটা সুন্দর মতো হ্যাক করে ফেলানো যাবে। এটা ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজ অথবা জাভা স্ক্রিপ্ট এগুলো দিয়ে ভ্যালিডেট করে নিব, যে ইউজার কি ডাটা দিচ্ছে আমি ওইটা PHP দিয়ে টেস্ট করবো, অথবা জাভা স্ক্রিপ্ট দিয়ে টেস্ট করবো, অথবা পাইথন পারলে পাইথন দিয়ে টেস্ট করবো, যে এটা কি ল্যাঙ্গুয়েজ। এতে লাভটা কি হবে, এটা হচ্ছে সহজে হ্যাক করা যাবে না। HTML দিয়ে যদি আমি ইনপুট টাইপ দিয়ে দিই, এটা রাইট বাটন ক্লিক করলেই সুন্দর মতো হ্যাকার চেঞ্জ করে ফেলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ দেখে, একটা হচ্ছে সিলেক্ট সিটি দিয়ে দিই, হ্যাঁ সেটা হচ্ছে কি আপনার কি বলে ইসের বাহিরে, ইনপুট টাইপ টেক্সটের বাহিরে, এটা ইনপুট টাইপই না, এটা অন্য টাইপ, কিন্তু ফর্মের ভেতরে ইউজ হয়। হ্যাঁ, লিখে দিই ইয়ার সিটি, এখানে বায়ো কেন লিখে, এটা সিটি লিখে দিই, হ্যাঁ CIT সিটি, ইয়োর সিটি লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কি দিলাম, এই যে সিলেক্ট আইডিটা কি দিলাম, ইয়োর সিটি, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান সিটি গুলা কেন সাজেস্ট করছে, আচ্ছা যাক করুক, সমস্যা নেই। আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম, আর কলকাতা আসছে, এটা হায়দ্রাবাদও আসছে, আচ্ছা ঠিক আছে ভাই, মাপ চাই, অনেক কিছু করেছেন, আমার অনেক টাইম বাঁচিয়ে দিয়েছেন, টাইপ করা লাগলো না, তাই না? দেখেন একটু বুঝাই দিই, এখানে কি ইয়োর সিটি, এটা হচ্ছে গিয়ে আমার লেখা, যেটা হচ্ছে গিয়ে লেভেলের মধ্যে আছে এটা দেখবো। এখানে দেখেন সিলেক্ট দিচ্ছি, মানে আমি ইউজারকে কতগুলা অপশন দিব, ইউজার সেখান থেকে কোন একটা অপশন সিলেক্ট করবে, এটা হচ্ছে সিলেক্ট অপশন। নিয়মটা হচ্ছে প্রথমে সিলেক্ট একটা নিবেন, তার ভিতরে আপনি অপশন গুলা ইউজারকে দিবেন। এই অপশনে দেখেন এটা কিন্তু একটা পেয়ার ট্যাগ, সিলেক্ট পেয়ার ট্যাগ, সিলেক্টের মধ্যে অপশন কি, অপশন গুলা জোড়া ট্যাগ বা পেয়ার ট্যাগ। এই অপশনের শুরু আছে এবং শেষ আছে, এর মাঝখানে আপনি শহরের নামগুলা দিবেন। এই যে মাঝখানের যে লেখাগুলা দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ব্যবহারকারী বা ইউজার দেখতে পারবে। আর এই যে ভ্যালু গুলা লিখেছেন, সেটা হচ্ছে ব্যাকএন্ডের যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজের কাছে, হতে পারে PHP বা অন্য ল্যাঙ্গুয়েজ, তার কাছে চলে যাবে। ইউজার যখন মনে করেন ব্যাঙ্গালোর সিলেক্ট করলো, দেখে ব্যাকএন্ডেও যাবে কি ব্যাঙ্গালোর, ওখানে ব্যাঙ্গালোর না দিয়ে যদি জাস্ট লিখেন আপনি বি, তাহলে ইউজার দেখবে ব্যাঙ্গালোর, কিন্তু PHP বা ব্যাকএন্ডের কাছে যাবে বি, এই ভ্যালুটা, ঠিক আছে? এই কি হলো, আরে ভাই শেষ করে দাও।
চল দেখি। এই যে ইয়োর সিটি ড্রপ ডাউন করে নিচে আসার কথা, নিচে মনে হয় জায়গা নেই। হ্যাঁ, জায়গা নেই, দেখে তো একটু ছোট করে দেখি। আচ্ছা, এখন জায়গা করে নিলাম। দিল্লিতে ক্লিক করলাম, দেখেন এই কটা সমস্যা। প্রথম দেখেন দিল্লি সিলেক্ট করাই আছে, আমি এটা চাচ্ছি না। তাহলে আমি এটা ডুপ্লিকেট করে নিলাম। এখানে প্রথমটা এই যে ভ্যালুটা খালি রেখে দিলাম, মানে এটা কিছু নাই। এর ভিতরে সুন্দর করে ডিজাইন করে লিখে দিলাম সিলেক্ট ইয়োর সিটি। মানে কি আসছে, যে সিলেক্ট ইয়োর সিটি আসছে। এখানে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর কত কিছু চলে আসছে, তাই না? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ, যেটা সিলেক্ট অপশন, যেটা ফর্মে প্রচুর ইউজ হয়। আপনারাও দেখছেন, রেডিওটাও দেখছেন, চেকবক্সও দেখছেন অনেক, আর ইনপুট টাইপ টেক্সটটাও দেখছেন, পাসওয়ার্ডও দেখেছেন মোটামুটি, কিন্তু কালার কম না বা কম ইউজ হয়। আর হচ্ছে গিয়ে একটা ইয়া দিয়ে দিই আপনার, টেক্সট এরিয়াটাও দেখছেন অনেক, একটু দিয়ে দিই। হ্যাঁ, স্যার ইয়ার মার্কিউ ট্যাগ সম্পর্কে মার্কিউটাই লেখা ভেসে ভেসে যায়। ওকে, ফর্মটা স্যার ওই শেষ। যে রোবট আর ইউ রোবট এ ধরনের একটা প্রশ্ন করে, ওইটাও কি এই এই ইয়ের মধ্যেই কি দেখাবেন, নাকি ওইটা আলাদা ফাংশনে থাকে? ওইটা আলাদা জিনিস। ওটা হয় গুগল থেকে সার্ভিস নিয়ে এসে ইমপ্লিমেন্ট, কোড নিয়ে এসে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, অথবা নিজে বানাইতে হবে। থার্ড পার্টির হেল্প নেওয়া যায়, নিজেও করা যায়, কিন্তু ওটা এইচটিএমএল এর মধ্যে না। আচ্ছা, ওইটা ফর্মের মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, নিচের লেখা থেকে আর ইউ রোবট, ওটা সিলেক্ট, ওটা তো বানাইতে হবে, এটা অটোমেটিক হয় না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, লেভেল ফর কি, যে কমেন্ট, এখানে দিয়ে দিলাম ইওর কমেন্ট। হ্যাঁ, এটার ভিতরে দেখেন একটা ট্যাগ নিয়ে নিয়েছি, যে এটা একটা কি টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়ার কাজ কি, বড় করে একটা টেক্সটের বক্স চলে আসে, দেখছেন? দরকার হয় যে নষ্ট হয়ে গেছে জিনিসটা, একটা কাজ করি, ইওর কমেন্ট নেওয়ার পরে একটা ব্রেক নিই, ব্রেক ট্যাগ নিলাম, যাতে ইওর কমেন্টের পরে লেখাটা নিচের দিকে আসছে। হ্যাঁ, ইওর সিটিতে তো এটা লিখে নেই, কলম দিয়ে একটা কলম, অনেকক্ষণ ধরে কলম দিচ্ছি না। ইওর কমেন্ট, এখানে কমেন্ট বক্সটা চলে আসছে, এবং এই বক্সটা চাইলে বড় ছোট করা যায়। আপনি চাইলে সিএসএস দিয়ে এই বড় ছোট করাটা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, আমি ডিফল্টটা নিয়ে আসি। এখানে দেখেন ইওর কমেন্টের আইডি তো বুঝলাম, এই ফরের সাথে মিল রেখে আইডি রাখছে। এখানে দুইটা অ্যাট্রিবিউট দেখেন, প্লেস হোল্ডারও চিনলাম, তাই না? দুইটা অ্যাট্রিবিউট দেখেন, একটা হচ্ছে কলস আর একটা হচ্ছে রোজ। কলস এর কাজ কি? কলস এর কাজ হচ্ছে কতগুলো কলম হবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কলস 30 আছে, আমি এখানে 60 দিয়ে দিলাম, দেখেন উইডটা বড় হয়ে গেছে কলম ওয়াইজ, তাই না? বড় হয়ে গেছে। আর হচ্ছে কি রোজ, রোজ 10 আছে, আমি মনে করেন 5 করে দিলাম, দেখেন হাইটটা কমে যাবে। তো এটা নর্মালি কলস রোজ দিয়ে করে না উইড হাইট, এটা হচ্ছে গিয়ে সিএসএস দিয়ে উইড হাইট বড় ছোট করে। হ্যাঁ, আহ, তারপরে এই যে স্টেমের ভিতরে আছে দেখে এর জন্য আপনাদের দেখালাম। আচ্ছা, এই কটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে। আরেকটা আরো একটা দেখাই, আছে কি আপনার ইনপুট ইন আউট, কেন লিখেছি INPUT, ইনপুট টাইপ রিসেট। এটা যদি দেন, এই যে রিসেট বাটন, তার মানে আপনি মনে করেন ভুলভাল কিছু লিখছেন, আমার কি রিলোড মারতেছে, তাই না? মেইল, আপনি যদি রিসেট দেন, সবকিছু মুছে আবার নতুন করে শুরু হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রিসেট বাটনের কাজ। আর সাবমিট বাটনটা দেখি, এটা হচ্ছে ইনপুট টাইপ কি সাবমিট। এই প্রিন্ট স্ক্রিনে লক লাগছে, ইনপুট টাইপ CUBMIT সাবমিট। তাহলে দেখেন এই যে সাবমিট বাটন আসছে। কারণ বলতে পারেন যে না, আমি এখানে সাবমিট লেখা না, রেজিস্টার লেখা দেবো। তাহলে যেটা করতে পারেন, এখানে একটা ভ্যালু অ্যাড করে দিতে পারেন, দিয়ে ভ্যালু দিয়ে বললেন কি
REGISTER। দেখেন সাবমিটের জায়গায় কি লেখা চলে আসছে, রেজিস্টার লেখা চলে আসছে। আবার যদি আপনি চান যে রেজিস্টার করলে তো ফর্মটা সাবমিট হয়ে গেছে, দেখছেন সাবমিট হয়ে গেছে, কিন্তু আপনি এটা চাচ্ছেন না, তখন আপনি কি করবেন, মনে করেন নাম ছাড়া আপনি নেবেন না, এই যে ইনপুট ট্যাগের এখানে লিখে দিতে পারেন একটা অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে রিকোয়ার্ড, REQUIRED। রিকোয়ার্ড এর কাজটা কি, রিকোয়ার্ড এর কাজটা হচ্ছে কি, আপনি যদি এটা রেজিস্টারে ক্লিক করেন তখন ওইখান থেকে বলবে ভাই তুমি আগে এই ফিল্ডটা, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। নর্মালি এটা কম ইউজ হয়, এটা জাভাস্ক্রিপ্টে সুন্দর করে ডিজাইন করা যায়। কারণ এখানে কেন কম ইউজ হয়, আপনি দিলেন রিকোয়ার্ড, হ্যাকার এসে কি করবে, রাইট বাটন ক্লিক করবে, ইনস্পেক্টর চলে যাবে, এখান থেকে এসে যে এখানে দেখলো যে রিকোয়ার্ডটাকে তুলে দিল, কাজ শেষ। হ্যাকার হ্যাক করে ফেললো, তাই না, রিকোয়ার্ডটা ছাড়াই সাবমিট করে ফেললো। তো এই যে ভ্যালিডেশনের যে ফাংশন বা সিস্টেম গুলো আপনাদের দেখাইলাম, ম্যাক্স লেন্থ, রিকোয়ার্ড, তাই না, এগুলা আবার হচ্ছে গিয়ে ঠিক আপনি ইমেল লিখে সাবমিট না করলে কিন্তু নিবে না। মনে করেন এখানে ABCD লিখে যে সাবমিট দিলাম, বলেছে ভাই এটা ইমেল না, ঠিক মতো লিখতে যে প্লিজ ইনক্লুড @, তার মানে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসই লিখতে হবে। এখন কথা হচ্ছে এটা আপনি ইমেল অ্যাড্রেস লিখতে চাচ্ছেন না, ওই রকম লেখাই দিতে চাচ্ছেন, হ্যাকার কি করবে, ইনস্পেক্ট করে এখানে ইনপুট টাইপ ইমেলে ক্লিক করবে, ক্লিক করে এখানে কি আছে, ইনপুট টাইপ ইমেল, ইমেলের জায়গায় কি দিয়ে দেবে, ইমেলের জায়গায় দিয়ে দেবে টেক্সট, কাজ শেষ, হ্যাক হয়ে গেল। আমি সাবমিট করলে কিন্তু এরর দিবে না। এর জন্য কি করব, ফ্রন্ট এন্ডে আমি ভ্যালিডেশনটা করব না, ভ্যালিডেশনটা যদি ব্যাক এন্ডে করি তাহলে হ্যাকার সহজে হ্যাক করতে পারবে না। ওকে, তাহলে এই হচ্ছে কি আপনার একটা ফর্মের উপর একটা ক্লাস, আপনার ফর্ম যাতে আপনি ঠিকঠাক মতো করলেন। একজন বললো মার্কিউ ট্যাগের কথা, মার্কিউ ট্যাগ কি দেখানো হয় নাই, তাই না? ফর্মের ভিতরে যে টেবিল ইউজ করে ওই টেবিল ট্যাগটা নিয়েই করতে হবে না এরকম? কোনটা মার্কিউ? না, ফর্মের ভিতরে আবার টেবিল ইউজ করে, ওই যে চাকরির অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায়। ফর্মের ভিতরে জব অ্যাপ্লাই ক্ষেত্রে ওই টেবিল থাকে। টেবিলটা এমনি ডিজাইন করা যায়, কিন্তু এখানে টেবিল বলতে কি বোঝায়, এটা ইনপুট ইউজারের কাছ থেকে ডাটা নিচ্ছে খালি, আর টেবিলটা হচ্ছে আলাদা করে ডিজাইন করে আপনি দেখাতে পারেন টেবিল। চাকরির ফর্ম কি আছে, দেখাতে পারবেন? জবের যে কোনো ফর্মে আমরা যখন হ্যাঁ, এই টেবিলে ধরেন এসএসসি তারপরে তার এই যে ইয়ার অফ পাসিং ইয়ার এভাবে করে CV-তে অনেক থাকে না, ফিল্ড থাকে না, টেবিল মতো করে ফিল্ড থাকে যে এই ফর্মের ভিতরে। ফর্মের ভিতরে টেবিলের মতো করে। হুম হুম। মানে ইনলাইনের কথা বলতেছে, শেষ দিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, একসাথে মানে ডিজাইন চেঞ্জ করে করছে হয়তো, যাই হোক ডিজাইন করা যাবে। আর হচ্ছে গিয়ে ডিজাইন টেবিল, চেঞ্জ করে বর্ডার দিয়ে করবে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, টেবিল করে করতে যাচ্ছে, ওকে। ওইটা আচ্ছা তাহলে স্যার, গেল। হ্যাঁ বলেন, ডিজাইন তো কিচ্ছু করি না, এটা তো নর্মাল জিনিস, এরকম ডিজাইনে কিচ্ছু নেই, তাই না? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এই যে আমরা যে ফর্ম গুলা পূরণ করি স্যার, এটা আমি হ্যাঁ, আসলে প্রশ্ন করাটা ঠিক হবে কিনা আমি জানি না। যখন না না পূরণ বলেন। করি প্রশ্নগুলো, হ্যাঁ, এগুলা কোথায় গিয়ে জমা হয় স্যার পরবর্তীতে? এটা এইটা ডিপলি হচ্ছে কোশ্চেন, আমি কোথায় জানি। জমা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ভালো করছেন। এই যে ফর্ম ট্যাগটা কিন্তু দেখা যায় না, শুরুতে বলছিলাম তাই না, আর ফর্ম ট্যাগটার কাজটাই হচ্ছে ডাটাগুলো ও নিবে, যে এখানে ইনপুট থেকে যা যা নিছেন এই ডাটাগুলো ওর ভেতরে ও নিবে, নিয়ে কোথায় যাবে এটা আপনার সিদ্ধান্ত, আপনি অ্যাকশনের ভিতর বলে দিবেন। PHP ফাইলের কাছে যাবে, তাহলে এখানে একটা PHP ফাইলে কোথায় আছে ওই ঠিকানাটা দিয়ে দিবেন। আপনি পাইথনের সাথে কাজ করতেছেন, পাইথনের যে অ্যাড্রেসটা, যে যেখানে গেলে এই ডাটাগুলা পাইথন রিসিভ করবে, সেই অ্যাড্রেসটা এই অ্যাকশনের ভিতর দিয়ে দেবে। ঠিক আছে, ওটা করতে গিয়ে আপনার যে ব্যাকএন্ডের কাজটা শিখতে হবে। আর এখন শুধু এইটুকু বুঝতে হবে যে কোথায় যাবে, এই অ্যাকশনের ভিতর যেই ঠিকানাটা দিবেন সেই ঠিকানা যাবে। বুঝাতে পারছি?
ওকে ওকে। এই আচ্ছা, একটা মেথড একটা অ্যাট্রিবিউটস একটু বুঝিয়ে দিন মেথড অ্যাকশনাল সাইটে। ম্যাক্সিমাম সাইডের মেথড হচ্ছে যখন মনে করেন পোস্ট ইউজ হয়, গেট দিলে কি হবে, আপনি যদি কিছু লিখেন মেথড গেট লিখলাম, ফর্মটা সাবমিট করবেন, দেখেন অ্যাকশনটা তো খালি, তার মানে এই পেজে সাবমিট হবে। আমি যদি কিছু ডাটা লিখে রেজিস্টার দিই, এই জানি এইখানে ডাটাগুলো চলে যাবে কোথাও, নেম দিয়ে নিই, এর জন্য জানি নেম দিয়ে দিই, লিখি একটা দিয়ে দিই, হ্যাঁ নেম দিয়ে দিলাম, কি এই আইডিটা যা লিখছে এটাই লিখে দিই, ইউর নেম, হ্যাঁ ইউজার নেম। ওকে, এখন যদি আমি এখানে কিছু লিখে লিখে রেজিস্টার দিই, হ্যাঁ আসছে, দেখেন উপরে ইউআরএল এর জিনিসটা চলে গেছে না, গেট মেথডে দিলে উপরে ইউআরএল, এখন তো একটা ঘরে নেম দিচ্ছে, আমি যখন এতগুলা ফিল্ড ঠিকঠাক মতো করব, তখন রেজিস্টারে ক্লিক করলে কি হবে, এই ইউআরএল ধরে ডাটাটা সেন্ড হবে। এখন তো এই পেজে আছে, যখন অন্য পেজে থাকবে তখন অন্য পেজে এইভাবে ইউআরএল এর ভেতরে দিয়ে ডাটাটা সেন্ড হবে। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই ইউআরএল এর ভেতরে ডাটাটা সে গেট করবে, গেট করার সময় তখন সে একটা লিমিটেশন থাকে 3000 ক্যারেক্টারের আশেপাশে। তার মানে আপনি যদি গেট মেথড ব্যবহার করেন তাহলে এখানে ইউআরএল এর থ্রুতে ডাটা সেন্ড হচ্ছে। আর যদি পোস্ট মেথড ব্যবহার করেন তাহলে যে আমি এটা আবার শেষ করে রিলোড দিই, এখন আমি ফর্মটা সাবমিট করি, ও পিছনের দিকে যাবে, কিন্তু দেখেন কোনো ইউআরএল এ নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পোস্ট মেথড হলে তো দেখাবে না, হিট করার সময় গেট মেথড নেয়, সাবমিট করার সময় পোস্ট মেথড নেয়। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিলাম, এখন দিলাম সাবমিট, দেখেন ইউআরএল কিন্তু আমার চেঞ্জ হয়নি, কিন্তু ডাটাটা কেন দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই পেজে আবার হিট হয়েছে, কোন মেথডে হিট হয়েছে, পোস্ট মেথডে। পোস্ট মেথডে হিট হলে কিছু দেখাবে না, কিন্তু এই পেজে যদি গেট মেথড মানে হচ্ছে সরাসরি হিট করেন, সেই মেথডটা হয় গেট, তখন এই ফর্মটা দেখাচ্ছে। এই গেট মেথড পোস্ট মেথড এগুলা হচ্ছে গিয়ে এপিআই এর জিনিস। এই যে একটা সফটওয়্যার আছে দেখেন পোস্টম্যান, হ্যাঁ এটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তো এইখানে দেখেন এই যে মেথড গুলা কিন্তু এই যে চেঞ্জ করা যায়, গেট মেথড পোস্ট মেথড, আর এই মেথড দিয়ে কিন্তু হচ্ছে আপনার ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের যোগাযোগ স্থাপন হয়। গেট মেথড কখন ইউজ করি, যখন আমার লাগবে হচ্ছে কি ডাটা গেট করব, মানে ডাটা নিয়ে আসবো আমার কাছে, ব্রাউজারে ডাটা দেখাবো, তখন গেট মেথড ইউজ করি। পোস্ট মেথড কখন ইউজ করি, যখন এই যে ফর্ম থেকে ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে, এটা হচ্ছে লারাভেলের প্রজেক্ট, লারাভেলের কাছে চলে যাবে, হ্যাঁ অথবা ফ্রন্ট এন্ডে রিয়াক্ট থাকতে পারে, রিয়াক্টের কাছ থেকে ডাটা নিয়ে আপনার ব্যাক এন্ডে লারাভেল বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক থাকতে পারে, ওর কাছে যাবে, তখন আমি মেথডটা ইউজ করবো হচ্ছে পোস্ট। আরো মেথড আছে, যখন কোনো ডাটা আপডেট করব তখন হচ্ছে কি পুট মেথড ইউজ করি, যখন কোনো ডাটা ডিলেট করি তখন ওই যে ডিলেট মেথড ইউজ করি। এই চারটা মেথডই বেশি ইউজ করি, কিন্তু আপাতত আপনারা দুইটা শিখলেই চলবে, সেটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। গেট মেথড কোনটা, যখন আপাতত ব্রাউজারে আমি যে হিট করতেছি না ইউআরএল লিখে, ব্রাউজারে ইউআরএল লিখে হিট করলে এই মেথডটা, এইগুলো হচ্ছে এইচটিটিপি মেথড বলে, হ্যাঁ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে আমার এই যে এখানে এইচটিটিপি লিখে আছে, এখানে চাইলে আরো কিন্তু টেকনোলজি আছে, ওয়েবসকেট, সকেট ডট আইও, গ্রাফ কিউএল, আরো অনেক টেকনোলজি আছে, কিন্তু এই মুহূর্তে এইচটিটিপিটাই ইউজ করতেছি আমরা, হ্যাঁ। তো এই এইচটিটিপির অনেক মেথড আছে, এর মধ্যে গেট আর পোস্ট পপুলার। গেট মেথডে যদি আপনি ফর্মের গেট মেথড ইউজ করে সাবমিট করেন তাহলে সেই ডাটাটা ইউআরএল এর থ্রুতে চলে যাবে, আর যদি পোস্ট মেথডের থ্রুতে সাবমিট করেন তাহলে সেটা আর ইউআরএল এর থ্রুতে যাবে না, ভেতরে ভেতরে চলে যাবে। পোস্ট মেথডে তাহলে আপনি অনেকগুলা ডাটা পাঠাইতে পারতেছেন, আর গেট মেথডে যদি আপনার পিছনে যে ডাটাটা যাবে তাদের কাছে মাত্র আপনি 3000 ক্যারেক্টারের আশেপাশে ডাটা পাঠাইতে পারতেছেন। এরা যদি ব্যাকএন্ডের সাথে কাজ করেন তখন এই যে এতগুলো কথা বললাম সবই কি ব্যাকএন্ডের সাথে রিলেটেড, কিন্তু আমরা কিন্তু ব্যাকএন্ডে যাওয়ার জন্য এখনো তৈরি না, আমরা মাত্র এইচটিএমএল এর বেসিক শেষ পর্যায়ের দিকে আছি, হ্যাঁ এরপর সিএসএস দিয়ে সুন্দর মতো কাজ করব। আচ্ছা, একজন বলছিল মার্কিও ট্যাগটা দেখাইটা, মার্কিও ট্যাগ খুব সোজা, এই যে মার্কিও ট্যাগ নেবেন, এখানে বিহেভিয়ার আছে, ডিরেকশন আছে, এই দুটা খালি রাখে। মার্কিও ট্যাগ এর মধ্যে কি লেখা যায় বলেন তো, লোরেম। লরেন,
আরে না, এমনি লিখে দিই, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই। লরেমে লিখে দিই, দুঃখে মানে বাদ যাবে কেন, আপনার ইচ্ছা পূরণ কর লরেম এক্সাম, আজ শুধু লরেম লিখে দিই। হ্যালো ওয়ার্ল্ড লরেম, আর কত কিছু দিয়ে দিছে। লরেম আর 20 দেন স্যার, 2 লাইন বেশ, এসে পড়বো। এখন যাচ্ছে লেখাগুলা হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে লরেমের লেখাগুলো। মার্কিও ট্যাগের কাজ হচ্ছে লেখাগুলা ভেসে ভেসে যাবে। স্যার হ্যাঁ, হেডলাইন। এটা কি এই যে স্পিডটা আছে এইটা কি চেঞ্জ করা যাবে? স্পিড, হ্যাঁ অবশ্যই, অবশ্যই চেঞ্জ করা যাবে। আচ্ছা, বিহেভিয়ার আগে দেখেন, বিহেভিয়ার তিনটা আছে, একটা হচ্ছে এটা হচ্ছে কি বলে, স্ক্রোল হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। আর একটা আছে হচ্ছে গিয়ে স্লাইড। স্লাইড হলে কি হয়, যে ডান থেকে বাম দিকে আসছে না, আইসে হচ্ছে গিয়ে সে আটকে যাবে। এত বড় টেক্সট তো কি হয় একটু দেখি। এই যাচ্ছে যাচ্ছে, একটু আটকে গেছে, দেখছেন? এইটা হচ্ছে স্লাইড বিহেভিয়ার। স্ক্রোল হলে মানে আটকে যাবে না, আবার যেতে থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে অল্টারনেট। অল্টারনেট দিলে এই যে ডান থেকে বায়ে আসতেছে, আইসে একটা বাড়ি খাবে, বাড়ি খায় আবার ডান দিকে যাবে, আবার বাম দিকে আসতেছে, আবার ডান দিকে যাবে, তাই না? এটা হচ্ছে অল্টারনেট। আর আমার কাছে স্ক্রোলই ভালো লাগে, এসসি আর লিখলেও যা ডিফল্ট স্ক্রোলই থাকে, হ্যাঁ। যে আপনার ডান থেকে বাম দিকে আসতেছে, এসে স্ক্রোল হয়ে চলে যাবে, দেখি। স্যার ওটিপি যে আসে এটা কি স্যার ফর্মেরই একটা অংশ নাকি আলাদা অংশ? ওটিপি অনেক কিছু এখানে কাজ করে, তো অনেক টেকনোলজি কাজ করে এখানে। এমনি নর্মালি এপিআই শিখতে হবে আপনি যদি ওটিপি নিয়ে কাজ করেন, হ্যাঁ। না, অনেক ফর্ম পূরণ করতে হলে তো স্যার ওটিপিরও একটা সংযোগ থাকে দেখি। হম, আপাতত আপনার হচ্ছে যদি যে আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন এন্ড ওটিপি অ্যাড করতে বলছে ক্লায়েন্ট, তাহলে কি হবে, ক্লায়েন্টকে বলবেন যে তাহলে তুমি আমাকে ওটিপি সার্ভিস কিনে দাও। তো ক্লায়েন্ট একটা সার্ভিস কোনো কোম্পানির কাছ থেকে সার্ভিস কিনে দিবে, তারা আপনাকে কি দিবে, এপিআই দিবে। ওই এপিআই লিঙ্ক দিয়ে আপনার কাজ করতে হবে। এপিআই পারলে অনেক কিছু পাবেন। আর আপনি ক্লায়েন্ট বললো যে না আমার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দাও, বিকাশ, নগদ, সরাসরি আমার ওয়েবসাইট দিয়ে টাকা কাটবে দারাজের মতো। বিকাশে কাছ দিয়ে বা নগদের কাছে আপনি লাইসেন্স দেখায়, ট্রেড লাইসেন্স দেখায়, আপনি এটি এপিআই নিয়ে আসলেন, ওদের আপনার ওয়েবসাইটে এপিআই টা ইমপ্লিমেন্ট করে দিলেন, তখন ওই সার্ভিসটা আপনার ওয়েবসাইটে কাজ করবে। আচ্ছা, ওটিপি জিনিসটাও সেম। আর আপনার তো আহ, আহ, আপনি যদি নিজে ওটিপি সার্ভিস দিতে চান তাহলে আলাদা বিষয়, সেখানে তখন আপনার সার্ভার কিনা লাগতেছে, মোবাইল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া লাগতেছে, অনেক কিছু করা লাগতেছে। আর আপনি যদি চান যে না এরকম করা করিয়ে রাখছে, আপনি যে সার্ভিসটা ইউজ করবেন, তো ওদের কাছে সার্ভিস কিনে নেন, ওরা আপনাকে কি দিবে, এপিআই দিবে। এপিআইটা আপনি আপনার ওয়েবসাইটে এনে ইউজ করবেন। আচ্ছা, বিহেভিয়ার স্ক্রোল, আচ্ছা ডিরেকশন, ডিরেকশন এটা লেফট আছে, হ্যাঁ। এছাড়া কি আছে, রাইট আছে, রাইট হলে ডান দিকে যায়। আর কি আছে, আপ আছে, আপ হচ্ছে নিচ থেকে উপরে যায়, হ্যাঁ। আর কি আছে, ডাউন আছে, DOWN, ডাউন, ডাউন হচ্ছে উপর থেকে নিচে আসে। আমার লেফটটাই ভালো লাগে, যেটা ডিফল্ট, হ্যাঁ লেফট, ডান থেকে বাইরে যাচ্ছে। এখন একজনের ইচ্ছা পূরণ করি যে স্পিডটা কি করব। এখানে দেবেন SCROLLAMOUNT, স্ক্রোল অ্যামাউন্ট। কত দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। এই পারে না কেন, 100 দিয়ে দিই। তার অ্যামাউন্ট বানান মনে হয় ভুল হয়েছে। MOU, হ্যাঁ, নীলকালিও দেখাচ্ছে, তাও চোখ পড়ে না, কোনো কথা দূর বলতে। এবার পড়া যায় না, পড়া যায় না, কারণ হচ্ছে আমি স্পিড বাড়াই দিচ্ছি, তাহলে কমাই দিই।
এবার একটু পড়া যাচ্ছে তাই না? তাহলে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারতেছেন স্ক্রোল অ্যামাউন্ট এটা দিয়ে। আচ্ছা, তাহলে মার্কিও ট্যাগ এখানে একটু জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করা যায়, যে ওয়ান মাউস ও ওয়ান, মানে এটার উপর দিয়ে যদি মাউস চায়, হ্যাঁ, ওয়ান মাউস ওয়ান মাউস ওভার, তাহলে এই জিনিসটা দিস ডট, মানে এই জিনিসটার ভিতরে আমি প্রবেশ করলাম, প্রবেশ করে বললাম এই জিনিসটাকে থামায় দেয়, স্টপ একটা মেথড, এর জন্য প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই সাইনটা ইউজ করলাম। এদিকে ওয়ান মাউস ওভার, আবার বললাম ওয়ান মাউস আউট, এটা যদি হয় তাহলে দিস ডট স্টার্ট দিয়ে আমি আবার হচ্ছে গিয়ে এটা দিলাম। তার মানে কি, এটার উপর মাউস গেলে থামাই দিবা, এখান থেকে মাউস বের হয়ে গেলে আবার জিনিসটা চালু করে দিবা। দেখি তো, মাউস উপরে গেছে থেমে গেছে, মাউস আউট করলাম চালু হয়ে গেছে, আবার মাউস উপরে গেছে থেমে গেছে, মাউস আউট করলাম চালু হয়ে গেছে, পড়ে গেছে থেমে গেছে। এই দুইটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কোড, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট আমরা শিখি নাই, তো অত প্রেশার নিয়েন না, জাস্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে গিয়ে আপনারা ইয়া করেন, ভিডিও দেখে করা শুরু করেন, আমি নেক্সট দিন সিএসএস পার্টে ঢুকে যাব, ঠিক আছে? নেক্সট দিন কি অ্যাডিং মিডিয়া টু ওয়েব পেজ, ছোট কাজ, অডিও ফাইল, ভিডিও ফাইল, ভেক্টর গ্রাফিক্স, এটা তো ইয়া করছি, টেক্সট বেসিক, হেডিং প্যারাগ্রাফ, লিস্ট ব্লক, বোল্ড ইটালিক, এসটিএমএল ক্যারেক্টার সিম্বল। আচ্ছা, এটা এখান থেকে কিছু দেখা যাবে যেগুলো আমি দেখবো না, তাহলে নেক্সট ক্লাসে একটা কাজ করব, আপনাদের এই এসটিএমএল রিলেটেড যা যা মিসিং আছে সেগুলো আমি দেখাই দেবো না, ঠিক আছে? আমি তো এগুলা দেখে ফেলাইছি, ওই একটু ক্যারেক্টার, একটু আইকন টাইকন দেখা যায়, সিম্বল দেখানো যায়, হ্যাঁ, এটা আমি নেক্সট দিন দেখা দেবো না। সিম্বল অবশ্য মুখস্থ করে শেষ করা যায় না, দেখাই যায় সিম্বল, ছোট জিনিস, মনে করেন ফ্রম এর পরে দেখায়, এটা খুব বেশি ইউজ হয়, যেমন অ্যান্ড COPY সেমিকলন, এটা যদি দেন তাহলে দেখেন এই যে কপিরাইটের মতো একটা আইকন আসছে নিচে, দেখছেন কপিরাইট। তারপর আমি মাঝে মধ্যে এটা ইউজ করে, মনে করেন এগুলো নর্মালি ফন্ট অপশন দিয়ে করে ফেলাই, তারপরে মনে করেন ইউজার ডাউন এরো শর্টকাটে মাত্র হচ্ছে এন ডি, আর এন্ড করি ডলার সাইন কেন দিয়েছে, এন ডি ARR সেমিকলন। তো দেখেন কপিরাইটের পাশে, আমি না হয় একটু বড় করে দেখাই কন্ট্রোল প্লাস দিয়ে, তবে কপিরাইটের পাশে একটা ডাউন এরো আইকন চলে আসছে, আবার রাইট এরো আছে তাই না, এন্ড RAR রাইট এরো, এটা চিকন আসছে, মোটা করতে চাচ্ছি, এটা কি বড় হাতের দিয়ে দেবো? হ্যাঁ, এই যে নিষেধটার মতো ডাবল আসছে, হ্যাঁ, ডাউন এরো, এটা যদি ছোট করে দিই দেখেন এক লাইনের ডাউন এরো চলে আসছে, তাই না? তাহলে জাস্ট বড় হাতের ছোট হাতের দেওয়ার কারণে আমার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এরকম কি এই দুই তিনটা আইকন আছে? না, অসংখ্য আছে। তাহলে এগুলা লিস্ট কই পাবো? ওই যে গুগলে যদি এই টপিকটা লিখে সার্চ করেন, তাহলে W3 স্কুলের একটা হয়তো লিঙ্ক দিয়ে দিবে, সেখানে দিলে যে W3 স্কুলের, তো আমি এই যে ইনপুট টাইপ টেক্সট এগুলো দেখাইলাম, তাই না? W3 স্কুল কিন্তু খুবই ভালো ওয়েবসাইট সহজে শেখার জন্য, হ্যাঁ, শুরুতে যারা আছেন তারা W3 স্কুল ফলো করতে পারে। এই গ্রেটার দেন অ্যান্ড GT সেমিকলন, এটা দিলে গ্রেটার দেন সাইন আসছে, এই যে অ্যান্ড AMP, অ্যান্ড কোট দিলে ডাবল কোট আসছে, হ্যাঁ, এ পজ দিলে কি অ্যাপোস্ট্রোফি আসছে। এই যে W3 স্কুলের লিঙ্ক দিয়ে দিয়েছে, এটা যদি আসে দেখেন কতগুলো আছে আইকনের শর্টকাট দিয়ে দিচ্ছে, দেখছেন? মনে করেন এইটা একটা, আচ্ছা এটা তো হ্যাশ নাম্বার, এটা একটা দিয়েছে নাম্বার, দেখেন নাম্বার দিয়েও কিন্তু করা যায়, এই নাম্বারটা ইউজ করলাম, করার পর যখন আমি ওয়েবসাইটে আসি, এই যে দেখছেন চলে আসছে।
যে এই এত সিম্বল মুখস্থ করে শেষ করা যায়? যে আবার কতগুলো আছে, এর উপরে এটা পড়বে এটা পড়বে, কত কি। এটা দেখে রাখবেন, মনে রাখবেন, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট চালায় যাতে আপনার খোঁজা না লাগে, হ্যাঁ, যাতে মনে থাকে হ্যাঁ দেখছিলাম তো, তাহলে একটু যাই এবার। হ্যাঁ, ক্লায়েন্টকে হুট করে যাতে বলতে পারেন, বা আপনার যে কাস্টমার থাকবে তাকে বলতে পারেন যে হ্যাঁ এটা করা যায়। আপনি যদি মনে না থাকে তাহলে কি হবে, তাহলে আপনি কনফিউজ থাকবেন, সরাসরি আনসার দিতে পারবেন না, না করা যায় নাকি করা যায় না, তাহলে একটু দেখে আসি, সার্চ করি। কিন্তু আগে থেকে যে হ্যাঁ কিভাবে করতে হয়, কোডগুলো তো সব মুখস্থ রেখে তো আপনি কুলাতে পারবেন না, কখনোই পারবেন না। তো ওই কিন্তু জানা থাকলেই হচ্ছে, ওইটা হচ্ছে আসল কথা। হ্যাঁ করা যায়, তাহলে আপনি বিভিন্ন তো ওয়েবসাইট আছে, সেখান থেকে নিয়ে করতে পারেন। আর আজকাল তো এআই ইউজ হয়, এআই দিয়ে যদি আরো তাড়াতাড়ি কাজ করতে পারেন তাহলে ভালো। কিন্তু শুরুতে এআই ইউজ না করে একটু টাইপ টাইপ করে যদি কাজ করেন, তাহলে জিনিসগুলো যেটা কাজে বেশি লাগবে সেগুলো দেখা যাবে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমি নেক্সট দিন সিএসএস ধরবো, আর এইচটিএমএল এর যদি কিছু বাকি থাকে আপনারাও দেখেন একটু সিলেবাসটা, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে একটু দেখাই দেবো। হ্যাঁ, সিমান্টিক ট্যাগ বলছি, নাম সহ ট্যাগ, তারপরেও বলবো না, সমস্যা নেই, আবার আলোচনা করবো না। ফর্মস তো আছে, হেরে ফর্মস তো আছে, আমি এটা ঢুকি নেই। ওকে, ফর্মস আছে, ওকে, কোড ফরম্যাটিং, মার্কেটিং আর হোম পেজ। ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন একটু দেখে আপনাদের এইচটিএমএল এর আর কি কি আছে সেটা দেখাই দেবো না, এবং সিএসএস এ প্রবেশ করবো, অবশ্যই মাস্ট সিএসএস এ শুরু করবো। এবং এইচটিএমএল এর আপনাদের সিলেবাসটা একটু আরেকটু দেখে যেগুলো বাকি আছে, যে আমি তো 1 নম্বরেই পড়েছিলাম, 3, 4, 5-এ তো অনেক কিছু আছে, সেগুলো একটু দেখে আপনাদেরকে আমি নেক্সট দিন দেখাই দেবো না, ঠিক আছে? এই থাকলো। আর নেক্সট দিন অবশ্যই আমি এই যে সিএসএস এ ঢুকবো। হ্যাঁ, সিএসএস এ ঢুকবো। সিএসএস কই আছে আপনাদের? সিএসএস আছে। সিএসএস এর ইন্ট্রোডাকশনটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করবো। তারপরে আপনারা যদি মন চায় এই টপিক গুলা নিয়ে একটু এআই তে ঘাটাইলে দেখা যাবে ওইখান থেকে কিছু সাজেশন আসছে। ক্লাসের আগে থেকেই যদি একটু দেখে রাখেন, তাহলে ক্লাসটা করতে একটু সুবিধা হবে। হ্যাঁ, ক্লাস বুঝতে সুবিধা হবে, এই আর কি। তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো না। আর কোনো নেটওয়ার্ক প্রবলেম নাই তো? মাল্টিপল বাটন একসাথে কিভাবে স্লাইস করা যাবে, এই সব সিএসএস রিলেটেড কোশ্চেন করতেছে। একসাথে অনেকগুলো মাল্টিপল বাটন থাকে তো, বিশেষ করে পেজিনেশনে থাকে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, ক্লিক করলে চলে যায়, তাই না? সিএসএস দিয়ে আমরা ডিজাইনে আস্তে আস্তে ঢুকে যাবো। অ্যাসাইনমেন্ট লাগবে না আজকে, থাক, অ্যাসাইনমেন্ট লাগবে না, আমি নেক্সট দিন অ্যাসাইনমেন্ট দেবো। কিন্তু আমি যা করিয়েছি সেটা দেখবেন, কাজ হচ্ছে আমি যা করিয়েছি সেটা দেখবেন, সাথে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে বলেছি যে সিএসএস ইন্ট্রোডাকশন হবে, এটা একটু আগে থেকে এআই কে জিজ্ঞেস করে একটু দেখে নেবেন। আর হচ্ছে গিয়ে এইচটিএমএল এ কিছু টপিক হয়তো মিস যাইতে পারে, একটু দেখে আমাকে জানেন, আমিও দেখে রাখবো না, যে এখানে 2, 3, 4 আছে তো, ওগুলো থেকে নিয়ে আপনাদের আলাদা করে দেখাবো, সমস্যা নেই। এই ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আজকে এ পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।